রাত 2টা 30 মিনিট, পরিত্যক্ত গুদাম। শহরের অন্ধকার অংশ, মেঝে ভর্তি রক্তের দাগ। ঘরটি স্যাঁতসেঁতে অন্ধকার। শুধু এক কোণে ঝুলছে হলুদ রঙের একটি পুরনো লাইট, যা অদ্ভুতভাবে দুলছে। বাতাসে গন্ধ, ধোঁয়া, বারুদ আর অজস্র যন্ত্রণার মিশ্রণ। এক কোণে বসে আছে এক লোক। তার শরীর প্রায় অচল, মুখে রক্ত আর চোখে মৃত্যুর আতঙ্ক। তার শরীরের অনেক জায়গায় ক্ষত, ঠোঁট কাটা, চোখের পাতাগুলো প্রায় বন্ধ হয়ে এসেছে। প্রথমে কিছুই দেখা যাচ্ছে না, তবে একটি কালো চামড়ার কোট পরা নারী ধীরে ধীরে দৃশ্য আসে। তার পায়ের আওয়াজ মেঝে ভেদ করে সরাসরি ওই লোকটির দিকে চলে যায়। লোকটি শ্বাস নিতে কষ্ট পাচ্ছে, কিন্তু ঘরটা প্রায় অন্ধকার। তবু সে বুঝতে পারে যে তাকে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। তুই জানিস আমি কখনো বিশ্বাসঘাতকদের ক্ষমা করি না। নারীর কণ্ঠ ঠান্ডা, স্নিগ্ধ, তবে তাতে বিষ রয়েছে। লোকটি কষ্টে মাথা তুলে তাকায়, নিঃশ্বাসের সাথে কাঁপছে। তুই কি করবি? তার গলা কাঁপছে। নারী এবার ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ায়। সিলভার রিভলভারটা এক হাতে শক্ত করে ধরে আর অন্য হাতে গ্লাভস পরে নেয়। তার চোখে তীব্র ক্রোধ, ঠোঁটে এক ভীতিকর হাসি। তুই ধর্ষণ করেছিস আমি জানি, আর তোর মতো মানুষের শাস্তি কখনো কম হয় না। লোকটির চোখ বড় হয়ে যায়। কিন্তু না, তুই তো জানিস না যে তুই ধর্ষণ করেছিস। সে শুধু একজন নারী নয়, তার জীবন আর সম্মানকে আমি নিজের হাতে ফিরিয়ে নিতে চাই। আজ তুই না শুধু তোর জীবনটাও হারাবে, বরং যা তুই সবচেয়ে ভালোবাসিস তা থেকেও বঞ্চিত হবি। লোকটির হাত পা কাঁপছে, তার চোখে বিশাল আতঙ্ক, কিন্তু সে কিছু বলতে পারছে না। নারীর হাত কড়া হয়ে ওঠে, আর সে লোকটির সামনে রিভলভার নলটি সামনে এনে ঠেকায়। এই শাস্তি তোর অক্ষমতাকে প্রমাণ করবে। প্রথমে তোর পুরুষাঙ্গ কাটবো, যাতে তুই কখনো নারীকে আবার ধর্ষণ করার কথাও না ভাবিস। 3 সেকেন্ডের মধ্যে লোকটি টুকটুক করে কথা বলার চেষ্টা করে, কিন্তু নারীর চোখের আগুন তাকে এক মুহূর্তের জন্য কথা বলতে বাধ্য করে না। ধীরে ধীরে রিভলভারটির ব্যারেল লোকটির পুরুষাঙ্গের দিকে ঠেকিয়ে গুলি ছোড়া হয়। কাটাকাটির চিৎকার বাতাসে ভেসে ওঠে। তার নিঃশ্বাস অশ্রুসিক্ত হয়ে যায়, কিন্তু তাকে কোনো সময় দেওয়া হয়নি। নারীর চেহারা একেবারে অপ্রতিহিত। এখন তোর আর কোনো সম্মান নেই, তবে তোকে আরো কিছু শিখতে হবে। হঠাৎ সে দুটি হাঁটুর মালাগুলি ছুঁড়ে দেয়। এর আগেই লোকটি তার গোড়া খোঁজানো কাঁপতে মাটিতে পড়ে যায়। এরপর সে একটি ছোট্ট পাত্র থেকে অ্যাসিডের মতো মিশ্রণ বের করে। গাঢ় জ্বলন্ত রাসায়নিক মিশ্রণ তাকে সরাসরি গায়ে ঢেলে দেয়। লোকটির শরীর আরও শ্বাসরুদ্ধ হয়ে ওঠে, যেন 1000 আগুন তার শরীর ছিঁড়ে যাচ্ছে। নারী আবার এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে দেখে, এরপর শীতলভাবে ঘর থেকে বের হয়ে যায়। তার পেছনে রক্তাক্ত লোকটি আকণ্ঠ যন্ত্রণায় পড়ে থাকে। তুই আর কখনো কাউকে আঘাত করতে পারবি না, এবার তোর সময় শেষ। নারীর ঠোঁট থেকে এই কথাগুলো বেরিয়ে আসে। এরপর বাইরে এসে আগ্নেয় শিখার মতো একটি চিহ্ন রেখে চলে যায়। এমনকি গুদামের মধ্যে আগুন ধরিয়ে দিতে সে ভোলে না। যেভাবে রক্তে ঢেকে ফেলেছিল, তেমনই সারা জায়গায় আগুন ছড়িয়ে দেয়। আগুনের লেলিহান শিখা শহরের রাতের অন্ধকারে ছড়িয়ে পড়ে। গুদাম ঘর থেকে বেরিয়ে আসার সময় কালো চামড়ার কোট পরা নারীটি একটি ধোঁয়ায় ঢাকা অদ্ভুত নিস্তব্ধতার মধ্যে দাঁড়িয়ে থাকে। তার মুখে কোনো অনুভূতি নেই, যেন কিছুই ঘটেনি, কিছুই তাকে নড়াতে পারেনি। সবকিছু স্তব্ধ। মুঠিতে থাকা কালো কোটটি তার শরীরে জড়িয়ে হালকা বাতাসে উড়ে যেতে থাকে। লোকটির আর্তনাদ তার শোনার মতো ছিল না। তার চোখের সামনে শুধু নিজের পৃথিবী ছিল, এক পৃথিবী যেখানে মেয়েরা নিরাপদ, যেখানে নির্যাতনের প্রতিশোধ নেওয়া হয়। এই পৃথিবীতে তাকে আর কেউ থামাতে পারবে না। তোর মতো মানুষের জন্য দয়া থাকবেই না, আর তুই কখনো জানবি না আমি কে। সুরের মধ্যে এক চাপা অপ্রতিরোধ্য শক্তি ছিল। একথা বলেই নারীটি তার পেছনে একবার তাকিয়ে গতি নিয়ে এক ধীর পায়ে বের হয়ে যায়। সে নিজেকে জানিয়ে তার প্রতিশোধের আগুন এই মুহূর্তে শেষ হয়নি, এটা মাত্র শুরু। হাঁটার সময় নারীটি তার ফোনে একটি বার্তা পাঠায়। কাজ শেষ, আর আজকে থেকে নতুন এক অধ্যায় শুরু। তার চেহারায় এক অদ্ভুত দীপ্তি ছিল, কিন্তু তার চোখে যেন এক মহাযুদ্ধের বীজ জন্ম নিচ্ছে। সে জানে এটা কেবল শুরু,
প্রতিশোধের অগ্নি তাতে অনেক বড় করে দাউ দাউ জ্বলে উঠবে। নারীটি চলে যায়, কিন্তু তার হৃদয়ে কেউ নেই, কোনো আক্ষেপও নেই। সে জানে তার পরবর্তী যুদ্ধ কি হবে, কোথায় তাকে যেতে হবে, কি করতে হবে, সবকিছু তার নিজের হাতে। কিন্তু মুহূর্তের মধ্যে সে যা করেছে তা পৃথিবী জানবে, পৃথিবী অনুভব করবে, আর কেউ একদিন জানবে এমন একটি নারী এসেছে যার প্রতিশোধের শক্তি উন্মুক্ত হবে। সকালে সূর্য যখন আকাশে ওঠে তখন ঘর জুড়ে এক শান্ত পরিবেশ বিরাজ করছিল, কিন্তু হঠাৎ করে বাড়ির বাতাসে যেন এক উত্তেজনার ঝড় বয়ে গেল। ঘরটি ছিল হালকা, কিন্তু আরিশার ভেতরে যেন কিছুই একটা গহীনভাবে প্রবল ছিল। আর তা হলো তার মা ফারহানা খানের রাগ। সেই রাগ যেন ধীরে ধীরে বাড়ির প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ছিল। আরিশা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চোখে অগোছালো ভাব নিয়ে মায়ের কাছে আসলো। আম্মু, ও আম্মু। আরিশা মাথা নুইয়ে কাঁপা কাঁপা কণ্ঠে ডাক দিল। তার মা ফারহানা খান, যিনি সাধারণত অনেক শান্ত, কিন্তু সকালে তার রাগ আরো বেশি প্রকট হয়ে ওঠে। সে যেন কেবল একজন অস্থির কঠিন ব্যক্তির মতো আচরণ করছে। তার গর্জন এতটাই তীব্র যে বাড়ির প্রতিটি দেয়াল যেন কাঁপছে। আরিশার কণ্ঠে কিছুটা আতঙ্ক ছিল, কিন্তু সে জানতো তাকে দ্রুত কিছু করতে হবে, না হলে তার মা আরো রেগে যাবে। ফারহানা খান তখন কিছুতেই ধৈর্য রাখতে পারছিলেন না। তিনি এক ঝলক চোখ তুলে দেওয়ালের ঘড়ির দিকে তাকিয়ে বলেন, কটা বাজে? কিছুটা রাগের ছাপ নিয়ে নিজের ঘড়ি চেক করার পর তিনি আবার চোখ ফিরিয়ে এক চিৎকার দিয়ে বললেন। 7:45 বাজে। সুরের মধ্যে এক ধরনের তীব্রতা, যেন সময় বেরিয়ে যাচ্ছে এবং তিনি আর সময় নষ্ট করতে চান না। আমি তোদের বাপ মেয়ের কাজকাম বুঝি না। ফারহানা খানের গলা হয়ে গেল আরো রাগে। তার প্রতিটি শব্দ যেন চিৎকারের মতো প্রতিধ্বনিত হচ্ছিল। আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে, নতুন কেস আসছে। আর এখনো তার বাপের আদরে দুলালি ওঠেনি, সাথে বাপও ঘুমোচ্ছে। ফারহানা খানের কথাগুলো ছিল এমন শক্তিশালী যেন তার গর্জন বাড়ির পরিবেশেই মিশে যাচ্ছে। আরিশা মায়ের রাগের মুখে কিছু না বলে একটু ঠোঁট ভিজিয়ে মিহি কণ্ঠে বলল, আম্মু, রাগ করো না প্লিজ। আমি আপুকে গিয়ে ডেকে আনছি, আপু এক্ষুনি চলে আসবে। তার কথাগুলো ছিল কিছুটা স্বস্তিদায়ক, তবে মায়ের আগুনের মতো রাগ একেবারে ঠান্ডা হয়নি। ফারহানা খান আর কঠিন গলায় বলেন, যা যা, বাপের আদরের দুলালিকে ডেকে আন। কথাটা যেন কিছুটা কর্কশ, কিন্তু এর মধ্যে বিরক্তি এবং আর্থিক চাপও ছিল। আরিশা এক মুহূর্ত দেরি না করে দ্রুত সিঁড়ি বেয়ে উপরের তলায় চলে গেল। তার গতি ছিল তাড়াহুড়া, যেন সময় নষ্ট করার কিছু নেই। সিঁড়ির একেবারে শেষে ডান পাশে যে রুমটি ছিল, আরিশা সেই রুমের সামনে এসে দাঁড়ালো। সে দরজায় টোকা দিল এবং গম্ভীরভাবে বলল, আপু, ওই আপু, ওর তাড়াতাড়ি, আম্মু রেগে বোম হয়ে গেছে। আজকে তোমার আর বাবার যে কি হবে আল্লাহ মালুম। আরিশার মুখে কিছুটা মজাও ছিল, কিন্তু মায়ের রাগের ভয় তাকে গম্ভীর করে ফেলেছিল। তার কথাগুলো শেষ হতে না হতেই রুমের ভেতর থেকে একটি কুকুরের ভয়ঙ্কর ঘেউ ঘেউ আওয়াজ ভেসে এলো। আরিশা এই আকস্মিক আওয়াজে একটু থমকে গেল। তার চোখে উদ্বেগের ছাপ স্পষ্ট হয়ে উঠল। পরপরই এক মিষ্টি গমগমে কণ্ঠে একটি কথা ভেসে এলো। নোভা, স্টপ! কি শুরু করেছো? এই কণ্ঠের মধ্যে ছিল যেন এক ধরনের অভ্যস্ততা, এক রুটিনের নির্ভেজাল সুর, যা আরিশা জানত। এর মানে হচ্ছে এটা যেন তার জীবনের অঙ্গ হয়ে গেছে। এতক্ষণে সে বুঝতে পারল এই মিষ্টি কণ্ঠটি ছিল তার পরিবারের এক অমূল্য সদস্যের, যার সাথে একটি অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছে। সে সময় সেই কণ্ঠটি আবার বলল, তুই গিয়ে আগে বাবাকে তোল, আমি আসছি। আবারও তার কথায় অভ্যস্ততা, যেন এই কাজটি প্রতিদিনই করতে হয়। আরিশা আর কোনো কথা না বলে দ্রুত বাবার রুমের দিকে চলে গেল। তার মনে কিছুটা উদ্বেগ ছিল, তবে তার পায়ের তালে যেন এক ধরনের আত্মবিশ্বাসও ফুটে উঠছিল। ওই কুকুর না, এটা বললে আপু আমাকে মেরে ফেলবে। সে মনে মনে ভাবছিল, নোভা, যার প্রতি তার অনেক ভয়, আজও তাকে ভীত করে রেখেছে। উফ, কি হিংস্র। আরিশা এক শ্বাসে নিজেকে বলল। এর মধ্যেই তার মায়ের কথা মনে পড়ল, তবে সে জানতো যে তার বাবা সবকিছু সামলাতে পারবে, ঠিক যেমন একদিন সে মায়ের রাগকে সামলাতে সফল হবে। তার চোখে এক ধরনের দৃঢ়তা, সাহস এবং অদম্য সংকল্প ছিল।
সকালের আলো পুরোপুরি ছড়িয়ে পড়েছে। ঘড়ির কাঁটা ৮টার দিকে এগোচ্ছে। ডাইনিং টেবিলে বসে আরিশা চুপচাপ নাস্তার প্লেটে চামচ দিয়ে নেড়েচেড়ে খাচ্ছে, কিন্তু তার মন পুরোপুরি অন্য কোথাও। ফারহানা খান রান্নাঘর থেকে টেবিলে নাস্তার প্লেট সাজিয়ে দিচ্ছেন। মুখের ভাবটা বরাবরের মতোই কঠোর, যেন কোনো অনুভূতি তাকে ছুঁতে পারে না। ঠিক তখনই ঘরের বাতাস বদলে গেল। এক ঝড়ো গতির পদধ্বনি শোনা গেল সিঁড়ি থেকে। মুহূর্তের মধ্যেই একটা উষ্ণ আলিঙ্গনে ফারহানা খান আবদ্ধ হয়ে গেলেন। আম্মু। মিষ্টি একটা কণ্ঠে আদুরে সুর ভেসে এলো, যেন একরাশ খুনসুটি আর ভালোবাসা মিশে আছে তাতে। ফারহানা খান কিন্তু এক বিন্দুও বদলালেন না। মুখের কঠোরতা বজায় রেখে দৃঢ় কণ্ঠে বললেন, তোমার আজ অফিস যেতে হবে, সেটা কি মনে নেই? উফ আম্মু, রাগ করো না তো। কাল রাতে একটা প্রজেক্টের কাজ করছিলাম, তাই দেরি হয়ে গেছে। আমার সোনা ময়না পাখি আম্মু, একটু হাসো না প্লিজ। কণ্ঠটা ছিল একদম সুরেলা, যেন মায়ের কঠোর মন গলিয়ে দিতে চায়। কিন্তু ফারহানা খান নরম হবেন কেন? তিনি সোজাসুজি বলে দিলেন, তুমি জানো এইসব আলগাপিরিত আমার একদম পছন্দ না। হাতে নতুন কেস আছে, এক্ষুনি নাস্তা করে নাও। মেয়েটি আর কোনো কথা বলো না। আস্তে করে একটা চেয়ার টেনে বসে গেল আরিশার পাশে। বুঝতে পারল তার মা সহজে গলবেন না। ঠিক তখনই একটা ভারী শব্দে প্লেটের টেবিলে আছড়ে পড়ল। ওহে আমার স্বামী নবাব, আপনার কি ইহকালে ওঠার কোনো ইচ্ছা নেই? ফারহানা খানের কণ্ঠে অসহনিষ্ণুতা ফুটে উঠল। সিঁড়ির উপরে একদম অলস ভঙ্গিতে দাঁড়িয়ে এক পুরুষ কণ্ঠ মৃদু হাসল। অবশ্যই মাই সুইটহার্ট বউ, আমি তো চলেই আসছি। আলতাফ খান ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলেন, কিন্তু সোজা ডাইনিং টেবিলে না গিয়ে প্রথমে ড্রয়িং রুমে গেলেন। সেখানে গিয়ে রিমোট টিপে টিভিটা চালু করলেন। মিডিয়া চ্যানেলে একটা ব্রেকিং নিউজ চলছে। এইদিকে সবাই তখন নাস্তা করতে বসেছে। আলতাফ খানও চ্যানেল সেট করে ধীর পায়ে টেবিলে এলেন এবং খেতে বসলেন। পুরনো গুদাম ঘরে ভয়াবহ আগুন। মধ্যরাতে কিভাবে দাউ দাউ করে জ্বলল পুরো গুদাম। টিভি থেকে নিউজ রিপোর্টারের কণ্ঠ কানে এলো। ঘটনাস্থলে পাওয়া গেছে এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ। আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া সঠিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের মতে এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে, কেননা ঘটনাস্থলে কোনো সুস্পষ্ট প্রমাণ রাখা হয়নি। পুলিশের বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছে গেছে। টিভির স্ক্রিনে তখন ধ্বংসস্তূপে পরিণত গুদামঘর দেখা যাচ্ছে। সবকিছু পুড়ে কালো ছাই হয়ে গেছে। ফারহানা খান মনোযোগ দিয়ে নিউজটা শুনছিলেন। হঠাৎ তার কপালে গভীর ভাঁজ পড়ে গেল। এমন কাণ্ড কিভাবে হলো? এই কেসটাই তাহলে আমার নতুন কেস। তিনি দ্রুত চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালেন। সব মিডিয়া ঘটনাস্থলে হাজির, আর আমি এখনো বাসায় বসে আছি। আলতাফ, এক্ষুনি বেরোতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে। কে এমন নিখুঁতভাবে কাজটা করলো, কোনো নিশানা না রেখে। এই বলেই ফারহানা খান এক মুহূর্ত সময় নষ্ট না করে রুমের দিকে ছুটলেন। রেডি হতে হবে। আলতাফ খানও গম্ভীর হয়ে গেলেন। প্রথমে হাস্যরস করলেও বুঝলেন বিষয়টা সিরিয়াস। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। ফারহানা খানের দিকে একবার তাকিয়ে নিয়ে বললেন, মনে হচ্ছে বড় কোনো রহস্য আছে এখানে। আমিও রেডি হয়ে আসছি। এরপর দুজনেই যার যার রুমের দিকে চলে গেলেন। আরিশা অবাক চোখে পুরো দৃশ্য দেখছিল। সে বুঝতে পারছিল বড় কিছু ঘটতে চলেছে, কিন্তু সত্যি কি এটা শুধুই একটা আগুন লাগার ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কিছু? ঠিক সেই সময় সিঁড়ি বেয়ে নিচে নামলো এক বিশাল আকৃতির রাজকীয় চেহারার কুকুর। গায়ের পশম ঘন, দীর্ঘ আর মখমলের মতো নরম। হালকা সোনালি আর ক্রিম হোয়াইট রঙের সেই পশম ঝলকে উঠছে ঘরের নরম আলোয়। চোখজোড়া উজ্জ্বল আম্বার রঙের, শীতল কিন্তু তীক্ষ্ণ, যেন নিঃশব্দ পাহারাদার, সবসময় সতর্ক। ঘেউ ঘেউ করে নোভা একবার গম্ভীর কণ্ঠে ডেকে উঠল। চেয়ার ছেড়ে মেয়েটি ধীর পায়ে উঠে দাঁড়ালো। মুখে কোনো বিরক্তি নেই, বরং যেন এক অভ্যস্ত ভালোবাসা। হাঁটতে হাঁটতে বলে উঠল, আচ্ছা রে নোভা, একটু ধৈর্য ধরবি। সব সময় এমন কেন করিস? তুই কি জানিস না আমি তোর জন্যই দেরি করে খাই? সে কিচেন থেকে ডগ ফুড নিয়ে এসে পরিচিত পাত্রে খাবার ঢালল। নোভা তার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে খেতে শুরু করলো। মেয়েটি হাঁটু গেড়ে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুই থাকলে ঘরটা কিছুটা বেশি শান্ত লাগে, কিংবা হয়তো তোর চাহনিতে কেউ ভেতরে ঢোকার সাহস পায় না।
নোভা থেমে একবার তার চোখের দিকে তাকালো, কিছু না বললেও যেন বুঝিয়ে দিল আমি আছি সব সময়। মেয়েটি হালকা হাসলো, তারপর উঠে গিয়ে আবার টেবিলে বসে পড়ল। ঘরের মধ্যে এক অন্যরকম শান্ত গভীর অথচ সজাগ পরিবেশ তৈরি হলো, যেটা শুধু নোভা আর মেয়েটার বোঝাপড়াতেই সম্ভব। এতক্ষণ আরিশা সে তার আপু আর কুকুর থুকু নোভাকে দেখছিল, সাথে সেই টিভিতে দেখা আগুন লাগা বিষয়গুলো। এতক্ষণে তার মাথায়ও হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। তার চোখে মুখে কৌতূহল আর কিছুটা উদ্বেগের ছাপ স্পষ্ট মেয়েটিকে বসতে দেখেই। আপু, হঠাৎ সে মুখ খুলল। মেয়েটি যে নিজের কাজে ব্যস্ত ছিল আস্তে করে মাথা তুলল। বল। আরিশা একটু ইতস্তত করলো, তারপর বলল, আপু, এমন কাজ কে করতে পারে বলে মনে হচ্ছে তোমার? মেয়েটি চামচ দিয়ে নাস্তা প্লেটে আলতো করে আঘাত করলো, যেন চিন্তা করার জন্য একটু সময় নিচ্ছে। তারপর স্বাভাবিক ভঙ্গিতেই উত্তর দিল, তুই যেখানে আমিও তো সেখানে। কিভাবে বলবো কে করতে পারে? আর বকবক না করে দ্রুত খেয়ে নে তো, তোর কলেজে নামিয়ে দিয়ে আমায় আবার অফিসে যেতে হবে। আরিশা একটু হেসে বলল। আচ্ছা আপু, কিন্তু আরেকটা কথা বলি। মেয়েটি এবার টিস্যু পেপার হাতে নিয়ে আস্তে করে হাত মুছতে মুছতে বলল। বল, কি বলবি? আরিশা একটু থেমে বলল, আপু, আমাদের ভার্সিটিতে একটা মেয়ে সেকেন্ড ইয়ারে পড়ে, তাকে ধর্ষণ করা হয়েছে। প্রথমে শুনেছি গণধর্ষণ, কিন্তু পরে জানতে পারলাম মাত্র 2জন এই কাজ করেছে। মেয়েটি থমকে গেল। কয়েক সেকেন্ড সে কোনো কথা বলল না, যেন বিষয়টা বুঝে নিতে চাইছে। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, ওসব দেখার জন্য আইন আছে, তোকে এসব ভাবতে হবে না। তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। এই বলে সে টেবিল থেকে উঠে পড়ল। তার চলার ভঙ্গিতেই ছিল আত্মবিশ্বাসের ছাপ, যেন কোনো কিছুই তাকে সহজে বিচলিত করতে পারে না। মেয়েটি যাওয়ার সাথে নোভাকেও নিল, কারণ নোভা সবসময় তার সাথে আঠার মতো চিপকে থাকে, যেন নোভা মেয়েটার বডিগার্ড। আরিশাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বেরিয়ে গেল। বাইরে এসে দেখে তার আপু একটা কালো মার্সিডিস গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আর তার পাশে নোভা দাঁড়িয়ে আছে গম্ভীরভাবে। দেখলেই ভয় লাগছে। ঠিক তখনই ফারহানা খান এবং আলতাফ খান বেরিয়ে এলেন। ফারহানা খান দৃঢ় কণ্ঠে আরিশাকে বললেন। আম্মু, দিনকাল ভালো না, সাবধানে থাকবি। আরিশা ছোট্ট করে উত্তর দিল। আচ্ছা আম্মু। তারপর ফারহানা খান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আরশিয়ার দিকে তাকিয়ে বলেন, ম্যাডাম, আপনার কাজের তো কোনো কুল কিনারা নেই, কিন্তু সময় মতো খেয়ে নেবেন, আজ আমাদের ফিরতে দেরি হবে। মেয়েটি মুচকি হেসে বলল। ওকে আম্মু। আলতাফ খান বিদায় জানিয়ে বললেন। আল্লাহ হাফিজ আমার প্রিন্সেসরা। তারপর তারা দুজন একটা কালো জিপে উঠে চলে গেলেন। মেয়েটি এইবার গাড়িটির পেছনে ডোর খুলে দিল। নোভার সাথে সাথে গাড়িতে উঠে বসল, যেন এইসব তার হাতের মুঠোয় সবকিছু সে জানে। মেয়েটি এবার ড্রাইভিং সিটে বসল। আরিশা দ্রুত গাড়িতে উঠে পড়ল। মেয়েটি এবার স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালিয়ে দিল গন্তব্যের দিকে। একটু পরিচিত হওয়া যাক। এতক্ষণ ধরে যাকে মেয়ে বলে উল্লেখ করা হচ্ছিল তার নাম আরশিয়া খান যারা। মাত্র অনার্স শেষ করেছে, বয়স 26 বছর। তার দাদা ছিলেন একজন সফল ব্যবসায়ী, তবে এখন সে আর বেঁচে নেই। বাবা আলতাফ খান একজন আইন কর্মকর্তা হওয়ায় তার পক্ষে ব্যবসার দায়িত্ব নেওয়া সম্ভব নয়। তাই মাত্র 4 মাস হলো আরশিয়া তার দাদার ব্যবসার হাল ধরেছে এবং নতুনভাবে সবকিছু সামলানোর চেষ্টা করছে। অন্যদিকে তার ছোট বোন আরিশা খান জেরিন বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে, বয়স 19 বছর। তাদের মা ফারহানা খান একজন সিআইডি অফিসার, যার কঠোর ব্যক্তিত্ব তার কাজের কারণে গড়ে উঠেছে। আর বাবা আলতাফ খান একজন পুলিশ অফিসার, তবে তিনি ফারহানা খানের মতো অতটা কঠোর নন, বরং হাসি খুশি ও রসিক প্রকৃতির। প্রায় 20 মিনিটের ড্রাইভারের পর গাড়িটি এসে থামলো আরিশার কলেজের সামনে। আরিশা গাড়ি থেকে নামতে নামতে বলল, আপু, আল্লাহ হাফেজ। আরশিয়া স্নিগ্ধ হেসে বলল। আল্লাহ হাফিজ, সাবধানে থাকিস। তারপর সে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে অফিসের দিকে চলে গেল। আরশিয়াকে চলে যেতে দেখে আরিশাও কলেজের ভিতর ঢুকে পড়ল। সময় 10:20। সূর্য তার সর্বোচ্চ রোষে জ্বলছে। শহর যেন আগুনে পড়ছে। গরমে হাঁসফাঁস করা মানুষের মুখে ঘাম জমে ঝরছে নদীর মতো। এরই মাঝে খবর ছড়িয়েছে পুরনো গুদাম ঘরে আগুন লেগেছে। ঘটনা শুনে চারিদিক থেকে ছুটে এসেছে কৌতূহলী মানুষ, রিপোর্টার, ক্যামেরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এখন সবার অপেক্ষা সিআইডি টিমের।
পরিচয় ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আছেন মিসেস ফারহানা খান, সিআইডির স্পেশাল অপারেশন ইউনিটের প্রধান কর্মকর্তা। চোখে কালো সানগ্লাস, মুখে কোনো এক গভীর অভিব্যক্তি, আর কণ্ঠে একরকম তীব্র নীরবতা। পাশেই আছেন আলতাফ খান, যিনি ভিড় ঠেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিচ্ছেন। জনতা আর মিডিয়ার কেউ ভিতরে যেন না ঢোকে। এটা এখন অফিসিয়াল ক্রাইম সিন। সেখানে সিআইডির টেপ দিয়ে ঘিরে ফেলা হচ্ছে এলাকা দিয়ে। আগুন নিভে গেছে, কিন্তু আগুনের তাপ এখনও ছাই থেকে উঠে আসছে, ঠিক যেমন সদ্য লুকিয়ে থাকা ধ্বংসের নিচে। ফারহানা খান কোনো কথা বলছেন না, তিনি শুধু দাঁড়িয়ে আছেন সাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। তার চোখের দৃষ্টি যেন কিছুই অনুসন্ধান করছে, যেন সাইয়ের নিচেই লুকিয়ে আছে সত্য, লুকিয়ে আছে কোনো বার্তা। ঠিক সেই মুহূর্তে তার সহকারী মিস্টার জাফর দৌড়ে এলেন, ঘামে ভেজা কপাল, চোখে একরকম উদ্বেগ। জি ম্যাম, বলুন। মাথা নিচু করে বললেন জাফর। ফারহানা খান দু হাত বুকের কাছে গুজে ঠান্ডা মাথায় চোখ না সরিয়ে বললেন, তোমরা এখানে কখন এসেছো? জাফর গলা খাকারি দিয়ে বললেন, ম্যাম, আমাদের খবর দেওয়া হয়েছিল সকাল 7:12 একজন স্থানীয় লোক নামাজ পড়ে হাঁটতে বের হয়েছিল, এই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই দেখেন এই গুদামঘরটা দাউ দাউ করে জ্বলছে। তিনি বললেন কাল সন্ধ্যায়ও এই জায়গাটা একদমই ঠিক ছিল, আজ হঠাৎ। কথা শেষ করতে পারেননি জাফর। ফারহানা খান ধীর ভঙ্গিতে হাত তুললেন, একটি চিহ্ন যেন পুরো আকাশ থেমে গেল। জাফরের কণ্ঠ থেমে গেল সাথে সাথেই। তারপর তিনি চোখ সরিয়ে সোজা জাফরের দিকে তাকালেন, কণ্ঠে বরফ ঠান্ডা অথচ আগুনের মতো হুকুম। কে ফোন দিয়েছিল তোমাকে? 5 মিনিটের মধ্যে তাকে আমার সামনে হাজির করো, সময় বেশি দেব না। ফারহানা খানের এই দৃঢ় কণ্ঠস্বর কোনো সাধারণ আদেশ নয়, বরং সেটা ছিল একটি হুমকি, যা সময় মতো বাস্তবায়ন না হলে জাফরের চাকরি নয়, হয়তো গায়েব হয়ে যাবে তার অস্তিত্ব। জাফর গিলে ফেলল নিজের উদ্বেগ আর ভয়, মাথা নাড়িয়ে ছুটে গেল সেই রহস্যময় লোকটিকে খুঁজে আনতে। তার বুকের ভেতর ধুকপুক করছে, কারণ সে জানে এই মহিলা কোনো সুযোগ দেয় না, কোনো কথা শোনে না। এটাই ফারহানা খান। ঘড়ির কাঁটা 10:25 ছুঁই ছুঁই। সপ্তাহের এক আগুন ঝরা সকাল। রাস্তায় দাঁড়িয়েও যেন শরীর পুড়ে যায়। পুড়ে যাওয়া গুদাম ঘরের ধোঁয়া এখনও হালকাভাবে বাতাসে ভেসে বেড়াচ্ছে, যেন মৃত্যুর সোদা গন্ধ ছড়িয়ে দিচ্ছে পুরো এলাকায়। আশেপাশে সুরক্ষা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। মিডিয়া আর সাধারণ জনতার চোখে আগ্রহ, সন্দেহ আর আতঙ্ক সবই একসাথে ফুটে উঠেছে। এই মুহূর্তে ফারহানা খান দাঁড়িয়ে আছেন আগুনে পোড়া ছাইয়ের পাশে। সিআইডির এই হাই প্রোফাইল অফিসার একবার যদি কোনো কেস নিজের হাতে নেন, তাহলে সেই কেস যতই জটিল হোক না কেন, শেষ না করে তিনি পিছপা হন না। ঠিক সেই সময় তার সহকারী মিস্টার জাফর ফিরে আসে, হাঁপাতে হাঁপাতে তার পাশে এসে দাঁড়ায়। সে বলল, ম্যাডাম, ইনিই সেই ব্যক্তি যিনি সকালে প্রথম ইনফরমেশন দিয়েছিলেন। লোকটি সাদামাটা সাধারণ মানুষ, বয়স প্রায় 45, শরীরের হাড়গুলো দৃশ্যমান, গায়ের রং রোদে পোড়া, চুল দাড়ি পাক ধরা সাদা, পরনে একখানা লুঙ্গি, মাজায় বাঁধা গামছা আর গরমে ভেজা একটি ছেঁড়া সেন্ডো গেঞ্জি। চোখে মুখে ভয় ও জড়তা স্পষ্ট। ফারহানা খান দু হাত পেছনে বাঁধা ভঙ্গিতে স্থির দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? লোকটি মাথা নিচু করে কাপা কণ্ঠে বলল, ম্যাডাম। ফারহানা খান এবার সরাসরি প্রশ্ন করলেন, আপনি ঠিক কি দেখেছেন, খুলে বলুন। মনিরুল একবার চারদিকে তাকিয়ে নিশ্চিন্ত হলেন, তারপর বলল, আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হই। আজও বের হয়েছিলাম। এই রাস্তায় হেঁটে আসছিলাম, তখন হঠাৎ দেখি পুরনো গুদামঘরটা দাউ দাউ করে জ্বলছে। আমি ভয় পেয়ে যাই, কারণ কাল সন্ধ্যায় আমিও ওই দিক দিয়ে গেছি। তখন তো একদম ঠিকঠাক ছিল জায়গাটা। এত বড় আগুন এত এক রাতে কিভাবে হলো কিছুই বুঝলাম না। তখনই আপনাদের জানাই। ফারহানা খান এবার ঠান্ডা কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি কাউকে দেখেছিলে? আশেপাশে কেউ ছিল কি? মনিরুল একটু দ্বিধা করে বলল, না ম্যাডাম, কাউরে দেখাইনি। তবে ফারহানা খান সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে বললেন, তবে কি? লোকটি গলা নিচু করে বলল, শুনেছি ম্যাডাম, রাতের শেষ প্রহরে নাকি গুদাম ঘরের ভেতর থেকে কেউ কান্না করছিল। কেউ কেউ বলে চিৎকার নাকি শুনছে। তবে তারা ভয় পেয়ে এগোয়নি, ভাবছিল হয়তো ভূতের আওয়াজ। তুমি যেতে পারো। ফারহানা খান কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন,
মনিরুল খানিকটা স্বস্তি নিয়ে সালাম জানিয়ে চলে গেল। এবার ফারহানা খান মুখ ঘুরিয়ে জাফরের দিকে তাকালেন, গলায় চিন্তার ছাপ, কণ্ঠে দৃঢ়তা। জাফর, কেসটা অতিরিক্ত জটিল। বস্তির কিছু লোক বলছে আওয়াজ শুনেছে, আর এখন তো আমরা একটা পোড়া লাশ পেয়েছি। এর মানে আগুন লাগার আগে কেউ ভেতরে ছিল, তাকে হয়তো অত্যাচার করে গুদাম ঘরে ফেলে রাখা হয়েছে, তারপর আগুন দেওয়া হয়েছে, এবং কাজটা এমন নিখুঁতভাবে করা হয়েছে একটা ক্লু নেই। জাফর ফারহানা খানের কথা শুনে একটু থমকে গিয়ে বলল। এখন কি করব ম্যাডাম? ফারহানা খান সামান্য ক্লান্ত কিন্তু গভীর কণ্ঠে বললেন। অনেক ইনভেস্টিগেশন হয়েছে, কিন্তু কোনো ক্লু মেলেনি। কাজটা করেছে কেউ পেশাদার, নিখুঁত প্লেয়ার। ফরেন্সিক টিম আসছে, তারা এসে বিস্তারিত পরীক্ষা করবে। কিছু যদি থাকে ওরাই খুঁজে পাবে। আমি এখন হেডকোয়ার্টারে যাচ্ছি, ওপরে জবাবদিহি করতে হবে। জাফর মাথা নাড়িয়ে তার মেমকে বিদায় জানালো। ফারহানা খান তার পার্সোনাল গাড়িতে উঠে চুপচাপ বসে রইলেন, চোখে সানগ্লাস, মনে গভীর বিশ্লেষণ। তার মস্তিষ্কে একের পর এক প্রশ্ন কিলবিল করছে। মনে মনে ভাবছে, এই কাজটি কে করেছে, কিভাবে করেছে, কেন করেছে, আর এত নিখুঁতভাবে একটা লাশ সহ আগুন লাগিয়ে কিভাবে এত চিহ্নহীন করে তুললো ঘটনাস্থল। এইদিকে আলতাফ খান এখনও গুদাম ঘরের আশেপাশে ঘুরে ঘুরে দেখছে। একটা ক্ষুদ্র ক্লু, একটা ভুল, একটা টুকরো জ্বলন্ত কাগজ, কিছু একটা যদি পাওয়া যায়। কারণ ইনভেস্টিগেশন এখনও শেষ হয়নি, আর শেষ না হওয়া পর্যন্ত সে এখান থেকে এক চুলও নড়বে না। ধীরে ধীরে রাতের আধার শহরটাকে নিজের আঁচলে আঁকড়ে ধরল। গোটা শহর তখন তিমিরে ডুবে গিয়েছিল। বড় বড় দোকানগুলো কিছুটা আলো দেয়, তবে ছোট ছোট দোকানগুলো একে একে বন্ধ হয়ে যায়। রাস্তায় পাগলা কুকুরদের হুল্লোড় যেন এই রাতটায় তাদের রাজত্ব প্রতিষ্ঠার ইঙ্গিত দেয়। গরমের তীব্রতা শহর জুড়ে ছড়িয়েছিল, তবে রাতের দিকে গাছের পাতা একটু একটু নড়ছিল, যেন সে বুঝিয়ে দিচ্ছে রাত একটু প্রশান্তি এসেছে। সময়টা ছিল রাত 9টা, আর শহরের একদম শেষ প্রান্তে দাঁড়িয়েছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি। বাড়িটা দেখে মনে হতো যেন একদম ভুতুরে জায়গা, যেখানে শোনা যায় ভূতের উপস্থিতি। দিনেই কেউ এই রাস্তায় আসে না, রাত তো দূরের কথা। রাস্তায় গাড়ি চলাচলও কম, এক ধরনের শূন্যতা লেগে থাকে চারপাশে। এমন এক নিস্তব্ধ মুহূর্তে হঠাৎ একটি কালো মার্সিডিজ গাড়ি এসে থামল বাড়ির সামনের অংশে। গাড়িটি জোরে ব্রেক করে থামে, তারপর দ্রুত একটি ঝোপের আড়ালে চলে গেল, যেন কেউ দেখতে না পায়। গাড়ি থেকে একটি ছেলেকে নামাতে দেখা গেল। সে গাড়ির পেছনের দিকে গিয়ে পেছনে থাকা বস্তা তুলে নিয়ে নীরবে বাড়ির দিকে এগোতে শুরু করলো। বাড়ির সামনে এসে এক হাত দিয়ে বস্তাটির ভার সামলিয়ে আরেক হাতে প্যান্টের পকেট থেকে চাবি বের করে দরজার তালা খুলল। পুরনো দরজাটা খুলতেই এক ধরনের খোলার আওয়াজ বের হলো, যেন বাড়িটি দীর্ঘদিন ধরে অরক্ষিত ছিল। বাড়ির ভেতর একটিও আলো ছিল না। অন্ধকারে ছেলেটি মোমবাতি জ্বালাতে শুরু করলো। প্রায় 5 ফুট পর পর সে একে একে মোমবাতি জ্বালিয়ে পথ চলতে লাগলো, যেন সারা জায়গাটা একটু একটু আলোকিত হয়ে উঠেছে। কিছুটা এগোতেই সে থেমে গেল। বস্তাটি নিচে নামিয়ে হাঁটু মুড়ে বসে মেঝেতে কিছু খুঁজতে শুরু করলো। মেঝের ময়লা সাফ করে সে পেয়ে গেল এক ধরনের পাসওয়ার্ড টাইপ মনিটর। দক্ষ হাতে পাসওয়ার্ড টাইপ করতেই একটার পর একটা খট শব্দ হলো। তাতে মনে হলো কিছু একটা খুলে গেছে। ছেলেটি মনিটরের কাছে দাঁড়িয়ে থাকা একটি দরজা টেনে খুলল। দরজাটি খুলতেই দেখা গেল এটি ছিল একটি গুপ্ত রুম। মেঝে থেকে বের হয়ে নিচে যাওয়ার এক রাস্তা। ছেলেটি আবার বস্তাটির ভার ঘাড়ে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে লাগলো। 5 সিঁড়ি নামতেই দরজাটি ঠেলে বন্ধ করে দিল। তারপর সিঁড়ি ধরে আরও নেমে গেল। সিঁড়ির শেষে দুটি বড় রুমের দেখা পেল। একটিতে ছিল বড় একটি তালা ঝোলানো। সেখান থেকে শিয়ালের ভয়ঙ্কর আওয়াজ এবং হিংস্র কুকুরের গর্জন শোনা যাচ্ছিল, কিন্তু ছেলেটির চোখে একটু ভয়ের ছাপ ছিল না। সে সামনে তাকিয়ে আরেকটি রুমের দিকে এগোলো, যেটি খোলা ছিল। রুমে ঢুকতেই নাকে এসে লাগলো টাটকা রক্তের গন্ধ, যেন রক্তের স্রোত বইছে কোথাও। মাংস পচানোর এক ভয়ানক গন্ধ পুরো রুমে ভাসছিল। এদিকে রুমটি একেবারে অন্ধকার ছিল।
তবে সেখানে একটি ডিম লাইট চলছিল, এসি চলছিল, রুমটা ঠান্ডা হয়ে গিয়েছিল। রুমটির অবস্থা একেবারে ভয়াবহ। যে কোনো সুস্থ মানুষের কাছে এটি মনে হবে এক বিপজ্জনক জায়গা। বাম পাশের দেয়ালে বিভিন্ন ধরনের অস্ত্র ঝোলানো, দক্ষিণ দিকের দেয়ালে মাথার খুলি ঝুলছে, উত্তর পাশে কেমিক্যাল এবং অ্যাসিড রাখা রয়েছে। পশ্চিম দিকে দেয়ালটিতে একপাশে বড় দরজা, আর পুরো রুমটা জুড়ে মানুষের হাড় এবং বিশাল শিরাভরা কঙ্কাল ছড়িয়ে আছে। রুমের প্রান্তে রক্তের ছাপ, তাজা রক্তের দাগ। এইসব দৃশ্য একে অপরকে ঘিরে মনে এক ধরনের অস্বস্তি তৈরি করে। রুমটি ছিল যেন এক গভীর অন্ধকার প্রহরীর মতো। সেই ভয়ের আবহাওয়া, তার মধ্যে ছেলেটির ঠান্ডা মনোভাব তাকে সেই সব বিপদের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। ছেলেটি কোনো ধরনের ভয় বা সংকোচ না দেখেই দ্রুত রুমে প্রবেশ করল। রুমটির ভিতর এক ভয়ঙ্কর পরিবেশ ছিল। এক কোণায় বিশাল একটি সোফায় পায়ের উপর পা তুলে বসেছিল এক নারী। তার পরনে ছিল কালো হুডি এবং মুখে কালো মাস্ক, যেন তার পরিচয় বা অভিব্যক্তি কিছুই স্পষ্ট ছিল না। সে এক চুম্বকের মতো শক্ত, অদ্ভুত, ভয়ঙ্কর উপস্থিতি রেখেছিল। তার পাশেই দাঁড়িয়েছিল একজন ছেলে, রুশান ফারুক। তার মুখে ছিল সম্পূর্ণ গম্ভীর এবং তার দু হাত পেছনে বাঁধা ছিল। সে একেবারে নিশ্চুপ, স্বরে স্বরে দাঁড়িয়েছিল, যেন তার দৃষ্টি কোনো শক্তি, নির্দেশ বা অনুরোধের অপেক্ষায় ছিল। যেই ছেলেটি বস্তা নিয়ে এসেছিল সে বস্তাটি মেঝেতে রাখল এবং সোজা মেয়েটির সামনে দাঁড়িয়ে বলল, হার্স, এই নাও তোমার শত্রু। কালকে তাকে গুদুম করে মারলে, এখন এই অন্ধকার প্রাসাদে তার সাথে যা করতে ইচ্ছে করো। সোফায় বসে থাকা আর্স তখন মাস্কের আড়ালে এক বিকৃত হাসি দিল, যেন এক মুহূর্তে সমস্ত পৃথিবী বদলে যেতে পারে তার হাসির মধ্যে। তারপর গম্ভীর কণ্ঠে বলল, ভালো কাজ করেছো রায়ান। আর সে কি বেঁচে আছে? রায়ান নিচু হয়ে বস্তার মুখ খুলতে খুলতে বলল, যেমন স্প্রে দিয়ে ঘুম পাড়িয়েছিলাম, এখনো ওঠেনি। বস্তার মুখ খুলতেই দেখা গেল এক পুরুষ। তার শরীরের গন্ধ, তার বিপদের মধ্যেও যেন কিছু ছলনা লুকোনো ছিল। আর্স এবার রুশানকে নির্দেশ দিল, রুশান, ছেলেটিকে উল্টা ঝুলাও, সাথে তাকে উলঙ্গ করো। আর রায়ান, আগুন জ্বালাও, দ্রুত পানি গরম করো, আর সেটা ছেলেটার মাঝ বরাবর রেখো। আর্টসের নির্দেশে রুশান ও রায়ান একে একে কাজে লেগে গেল, যেন তারা খুব অভ্যস্ত। আর্টস তখনও সোফায় পায়ের উপরে পা তুলিয়ে বসেছিল। তার শরীর থেকে যেন এক অদ্ভুত শক্তি বের হয়ে চলছিল। একসময় প্রায় 10 মিনিট পর তাদের কাজ শেষ হলো। আর্টস উঠে দাঁড়িয়ে রায়ানকে নির্দেশ দিল, এক বালতি পানি ছেলেটার মুখে ছুঁড়ে মারো। রায়ান পানি ছুঁড়ে মারতে ছেলেটি তীব্রভাবে ধরফর করে উঠে দাঁড়ালো। তার শরীর যেন তাকে কিছু বুঝতে দিচ্ছিল না। সে কাঁপানো কণ্ঠে চিৎকার দিয়ে উঠল। কে কি কে আমি কোথায়? আরশের গম্ভীর কণ্ঠ তখন ঘরকে আরো ভয়ঙ্কর করে তুলল। তোর জম, তুই এখন মৃত্যুর গুহায় আছিস। লোকটি আটকে উঠল। তার সমস্ত শরীর এক এক করে শক্ত হয়ে যাচ্ছিল। তবে সে কোনো প্রতিক্রিয়া না দিয়ে কেবল বলল, কে তুই? আর্স এক বাঁকা হাসি দিল। আর্শ, অগ্নিকন্যা আর্শ আমি। ভাবতো তোর কত সৌভাগ্য। সেজন্যই আজকে অগ্নিকন্যা আর্শ তোর সাথে স্পেশালভাবে দেখা করার সুযোগ পেয়েছিস। এই নামটা শুনতেই ছেলেটির হার্ট দ্রুত বিট করতে শুরু করলো। তার দেহের সারা অংশ এক মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। কাঁপতে কাঁপতে সে কোনোভাবেই নিজের অবস্থান বুঝে উঠতে পারল না। সে শরীরে একটা তীব্র গরম অনুভব করতে লাগলো। ভয় যেন একদম চেপে ধরেছিল। অবশেষে কাঁপানো কণ্ঠে বলল, অনার্স, আমি আমি কি করছি? সে বাক্যটি শেষ করতে পারল না, যেন তার নিজস্ব ভাষাও তাকে ছেড়ে চলে গিয়েছিল। আর্স এবার গ্লাভস পরে রায়ানকে চোখে ইশারা দিয়ে বোঝালো, দড়ি নিয়ে আসো, যেন আগুন তাকে স্পর্শ না করতে পারে। রায়ান বুঝে সোজা দড়িটি নিয়ে আসলো আর ছেলেটিকে আর্সের সামনে নিয়ে আসলো। ছেলেটি এতটাই ভয় পেয়েছিল যে তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। এবার আর্স ছেলেটির সামনে গিয়ে দাঁড়ালো, হাতে ধারালো ছুরি নিয়ে তার চোখের দিকে তাকিয়ে। ছেলেটির শরীর একেবারে থমকে গেল। আর তার চোয়াল ধরে দাঁতে দাঁত চেপে বলল, কি করেছিস তুই? কত মেয়েকে ধর্ষণ করেছিস, তাদের জীবনটা তুই নষ্ট করে দিয়েছিস। কি মনে করেছিস ওই মেয়েগুলো একা, ওদের পাশে কেউ নেই? ভুল, তুই ভুল। তাদের পাশে এক নারী আছে, অগ্নিকন্যা আর্শ, যার এক পাশে শক্তিশালী কোনো পুরুষেরও প্রয়োজন নেই। সে একাই আগুন।
আরশের কথায় ছেলেটির কপালে ঘাম জমে উঠল। তার হৃস্পন্দন এতটাই ত্বরান্বিত হয়ে গিয়েছিল যে সে যেন শ্বাস নিতে পারছিল না। তার চোখের সামনে শুধু একটাই ভয়, একটাই তীব্রতা। আর্স এবার ছুরিটি সামনে আনলো। ছেলেটি বাকরুদ্ধ। আর্স হাতে পড়া গ্লাভস এর সাহায্যে গাল থেকে জিভ বাহির করল। এই অগ্নিকন্যা আর একবার যাকে নিজের অন্ধকার প্রাসাদে নিয়ে আসে তাকে অন্তত নিজের হাতে খাতির যত্ন না করে ছাড়ে না। ছেলেটি ছটফট করল। অগ্নিকন্যা আর্টস ভয়ঙ্কর রূপ সে জানে, যদিও নিজ আজ পর্যন্ত সরাসরি দেখেনি। আর্টস এবার কুটিল হেসে বলেই ছুরি দিয়ে ছেলেটির জিভ কেটে দিল। পস পস আওয়াজ হলো কাটার। ছেলেটি চিৎকার দিয়ে উঠল, কিন্তু জিভ নেই, চিৎকারের আওয়াজও নেই। ছটফট করতে লাগলো। এইসব দেখে আর্টস হাসতে লাগলো। তার আনন্দ লাগছে খুব। আর্টস আবারও বলল, মেয়েদের ধর্ষণ করিস খুব তেজ, তোর এই পুরুষাঙ্গ দিয়ে হাজারো নারীকে ধর্ষণ করেছিস। সেই পুরুষাঙ্গ কাটবে, তাও এক নারী। ভবিষ্যৎ অন্ধকার। তোর মৃত্যু একটু পরেই হবে, কারণ তোর জম আমি। যতটুকু সময় পাস, গোনা যা করেছিস, আল্লাহর কাছে মাফ চা। বলেই আর্টস হাতে পড়া গ্লাভসের সাহায্যে পাশে থাকা সারসিটা তুলল। সেটা দিয়ে লোকটির পুরুষ অঙ্গ ধরল আর এক হাতের ছুরি দিয়ে পচপচ করে পুরুষাঙ্গ কেটে দিল। ছেলেটি ছটফট করতে লাগলো, মনে হচ্ছে এখনই জানটা বেরিয়ে যাবে। আর সারসি রেখে দিল। তারপর ঝালের গুঁড়ো হাতে তুলে নিল। একটা বাঁকা হাসি দিয়ে ঝালের গুঁড়োগুলো কেটে যাওয়া জায়গায় দিল। ছেলেটির অবস্থা খুব খারাপ, আর সহ্য করতে পারছে না। কিন্তু আর সে থেমে নেই। সে শাস্তি দেবে এইসব কাপুরুষদের। দুনিয়ায় বেঁচে থাকার কোনো রাইট নেই। আর্টস এইবার কেমিক্যালযুক্ত বিষাক্ত পানি গরম পানির মধ্যে ঢেলে দিল। দাওয়ার সাথে সাথে গরম পানি উগলিয়ে উঠল। পানির রং গাঢ় সবুজ হয়ে গেল, ফুটতে লাগলো। আর্টস রুশানকে বলল, রুশানীকে গরম পানির মধ্যে ছেড়ে দে। রুশান আর্টসের কথা মতো ছেলেটিকে ফুটন্ত পানিতে ছেড়ে দিল। ছেলেটি এমনিতেই আধমরা ছিল। এখন এই পানিতে দেওয়ার সাথে সাথে সে আর নিজের মধ্যে নেই। সে মারা গেছে। ফুটন্ত কেমিক্যালযুক্ত পানিটার শরীরে চামড়া তুলে দিচ্ছে, ঘা ফুটে গেছে, ফোসকা পড়েছে। আর্টস এইসব দেখে হাসল। তারপর রায়ান আর রুশানের উদ্দেশ্যে বলল, তোমরা দুইজন এসব ঠিকঠাক করে চলে এসো, আমি বাড়ি যাচ্ছি। কালকে রাতে ঘুম হয়নি, প্রচুর ঘুম পাচ্ছে। বাই। গ্লাসটি হাতে ধরে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকলো আর্টস। তারপর একটানা তীক্ষ্ণ দৃষ্টিতে তার নিজেকে সম্বোধন করে। গ্লাসটি এক ঝটকায় ছুঁড়ে ফেলল। চোখে কোনো ধরনের অনুভূতি ছিল না, কেবল একটি ঠান্ডা দৃঢ়তা। তারপর এক মুহূর্তে রুম থেকে বেরিয়ে চলে গেল। সোজা রাস্তা ধরে চলতে চলতে একটা গুপ্ত দরজা ঘুরে বাইরে চলে আসলো। পুরো প্রাসাদটি যেন এক অন্ধকারে ডুবেছিল, কিন্তু আর্টসের পদক্ষেপে সেই অন্ধকার আরো ঘন হয়ে উঠল। সদর দরজায় এসে দাঁড়িয়ে সে দরজাটি খুলে দিল। বাতাসের ঝাপটায় তার কালো পোশাকটা একটু ঝকমকে হয়ে উঠল। এক পা ফেলে বাইরে পা রাখতেই পুরো পরিবেশ যেন থেমে গেল, যেন পৃথিবীও তার সাথে কথা বলছিল। আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। চোখগুলো বন্ধ করে মনে মনে কিছু ভাবল। তারপর আবারও চোখ খুলে আকাশের দিকে তাকিয়ে হঠাৎ করে মুখে বলল, অগ্নিকন্যা আর্চের অন্ধকার প্রাসাদে যে আসবে, তার খাতির যত্ন আমার হাতে, আমার স্টাইলে হবে। তার গলার মধ্যে গভীর রোমাঞ্চ, একই সাথে ভয়ঙ্কর প্রতিজ্ঞা। পাপীদের বিদায় করতে আমি আসছি, তোরা সাবধান হো পাপীর দল। অগ্নিকন্যা আর্চ কোনো সাধারণ মেয়ে না। 100টা লাশ শোয়াতে আমার 10 মিনিট লাগে। রেডি থাক, সব পাপীরা তোদের জম খুব কাছেই অবস্থিত করছে। আজকের রাতটা শ্বাস নিয়ে নে ভালো করে। দেখা গেল কালকে শ্বাস নেওয়ার জন্য তুই মানুষটাই আর নেই। তার কণ্ঠে ছিল এক তীব্র বিপদ সংকেত, যেন তার শত্রুরা খুব শীঘ্রই নিজেদের শেষ সময়ের সাথে সাক্ষাৎ করতে চলেছে। তারপর আর্টস এক অদ্ভুত হাসি দিয়ে কথাগুলো শেষ করে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ির দরজা খুলে চুপচাপ ভেতরে বসলো। স্টিয়ারিং হাতে ধরলো, চাবি ঘুরিয়ে দিল, আর গাড়ি গর্জন করতে করতে চলতে লাগলো। অন্ধকারে মিলিয়ে যাওয়ার সাথে সাথে আর্টসের গতি যেন আরো দ্রুত হয়ে উঠল। তার অগ্নিকন্যা সত্তা আরো এক ধাপ এগিয়ে গেল, যে কোনো শত্রুর জন্য ভয়ঙ্কর হয়ে উঠল। জামিলা চৌধুরীর উদ্বিগ্ন কণ্ঠ রুমে ভেসে আসলো। ওরে আসিফ বাবা, তুই কই? মায়ের চিন্তিত শব্দ শুনে সোফায় বসে থাকা আসিফ চৌধুরী তৎক্ষণাৎ উঠে এসে মায়ের কাছে গিয়ে বলল, কি হয়েছে মা? এইভাবে চিন্তিত আছো কেন তুমি? জামিলা চৌধুরী চোখের কোণে উদ্বেগ নিয়ে বললেন, বাবা, আমার দাদু ভাই কই? সে তো এখনো বাসায় আসলো না। সেই যে কালকে বেরিয়ে গেল, আর আসলো না।
আমার চিন্তা হচ্ছে খুব। মায়ের কথা শুনে আসিফ চৌধুরী বিরক্তির সঙ্গে মুখ কুঁচকে বলল, উফ, ওর কথা বাদ দাও। আমি তো আর ওকে মানুষ করতে পারিনি, একটা মাফিয়া হয়ে গেছে। লাগবে না ওইরকম ছেলে, যেইখানে গেছে ওইখানে যাক। তবে আসিফ চৌধুরীর কথা শেষ হতেই তার কানে একটি নারীর কণ্ঠ পৌঁছালো। বলে তিনি নিজে কল দিতে চলে গেলেন নিজের রুমে। এ হাজার সান্ত্বনা বাণী দিলেও জামিলা চৌধুরী নিজের মনকে শান্ত রাখতে পারছিলেন না। তার মনের মধ্যে একটি গভীর উদ্বেগ ছিল। নাফিজা চৌধুরী যদিও ছেলে মাফিয়া এবং উগ্র স্বভাবের, তবুও তার মা হওয়ায় তার ভালোবাসা ছিল অপরিসীম। পুত্রের প্রতি মায়া এবং চিন্তা মায়ের মনকে উথাল পাতাল করে তুলছিল। কল দিলেন তিনি বারবার, কিন্তু ফোনটি বন্ধ দেখাচ্ছিল। তবুও তিনি কল করতে লাগলেন, আর তার মনটা আরও চিন্তায় পড়ল। তারও এখন চিন্তা হচ্ছিল, মাফিয়া উগ্র স্বভাব হলেও সে তার সন্তান, তাকে তো ভালোবাসে, কিন্তু কোথায় সে, কিভাবে সে এখনও ফিরল না? ফারহানা খান এই মুহূর্তে খুবই চিন্তিত। তার মস্তিষ্কে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনোরই সঠিক উত্তর পাচ্ছে না। সে তার অফিসিয়াল কেস নিয়ে ভাবছে। ফারহানা খান কেস, যেখানে সে একে একে সবকিছু পরীক্ষা করেছে, তবে কোনো ক্লু বা কোনো সূচনা পায়নি। টিমের সদস্যরা সারাদিন ধরে কাজ করেছে, কিন্তু কিছুই পায়নি। কিভাবে কেসটাকে এগিয়ে নিয়ে যাবে সেটা বুঝতে পারছে না। এবং তারপর উপর মহল থেকে বারবার চাপ আসছে, তাদের প্রত্যাশা দ্রুত কাজ হাসিল করতে হবে। চাপটা ক্রমেই বাড়ছে। ফারহানা খান একেবারে নিজস্ব রুমে টেবিলের উপর বসে এইসব ভাবছে। মাথার ভেতরে কেবল একটাই চিন্তা, কিভাবে সমস্যার সমাধান করবে। হঠাৎ করেই তার মাথায় একটি আইডিয়া এলো। মনে মনে ভাবল। ফারহানা খান দ্রুততার সঙ্গে নিজের ফোন বের করলো, হোয়াটসঅ্যাপ খুলে নিজের মেসেজে টাইপ করতে শুরু করলো। সে জানালো সে স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ চৌধুরীর সাথে দেখা করতে চায় এবং অ্যাপার্টমেন্টের জন্য অনুরোধ করেছে। মেসেজটি পাঠিয়ে দিয়ে ফারহানা খান সোজা উঠে গিয়ে বারান্দায় চলে গেল। রাত 12টা বাজে। শহরের পরিবেশ একেবারে নীরব। আলতাফ খান গভীর ঘুমে আচ্ছন্ন। ঘরের সিলিং থেকে শ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ফারহানা খান বারান্দায় দাঁড়িয়ে শহরের চমৎকার দৃশ্য উপভোগ করতে লাগলো। শহরের আলোয় সমস্ত রাস্তা যেন জীবন্ত হয়ে উঠেছে। গাড়ির শব্দ, মানুষের চলাফেরা, রাতের শহরের নিজস্ব সৌন্দর্য। কিন্তু তার মন কিছুতেই শান্ত হতে পারছিল না। কেসের বিষয়ে চিন্তা করেই তার মস্তিষ্কে একটার পর একটা চিন্তা ঘুরছিল। কেমন করে শুরু করবে, কোথায় যাবে, কিভাবে মন্ত্রীকে নিয়ে আসবে, এসব প্রশ্ন তার মনকে ব্যস্ত করে রেখেছে। কিন্তু সে জানে, এবার যদি কিছু একটা করতে হয় তবে তাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তিনি একটু রুমের দিকে তাকালেন। সেখানে আলতাফ খান শান্তভাবে ঘুমিয়ে আছেন। তার নিজের অস্তিত্ব, মন ও যেন কিছুটা শান্তি পেতে চায়। তবুও ফারহানা খানের মন ভরে আছে টানাপোড়েনে। মন্ত্রী আসিফ চৌধুরীর সাহায্য যদি মেলে তবে হয়তো এই জটিল কেসের সঠিক সমাধান মিলবে। কিন্তু সেই সাহায্য পাওয়ার জন্য প্রথমে মন্ত্রীর সম্মতি দরকার, যা তাকে নিয়ে আসবে এক নতুন পথে, এক অজানা ভবিষ্যতের দিকে। সময়টা তখন গভীর রাত, রাতের শেষ প্রহর। আকাশের কালচে রং ধীরে ধীরে একরঙা হয়ে আসে, যেন ভোরের আভাস নিয়ে আসতে চলেছে। নিস্তব্ধতা চারপাশে এমনভাবে বিস্তৃত যেন পুরো শহর এক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। শহরের প্রতিটি কোণে, প্রতিটি অলিগলিতে যেন সময় থমকে গেছে। এই নীরবতার মাঝেও কিছু মানুষ নিজের রবের সামনে দণ্ডায়মান। ওরা অজু করে সাদা পাঞ্জাবি পরে নিঃশব্দে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করছে। এ যেন এক অন্যরকম দৃশ্য। সবাই যখন ঘুমে তখন কেউ কেউ চোখে পানি নিয়ে আল্লাহর দরবারে নিজেদের তুলে দিচ্ছে। কান্না ভেজা কণ্ঠে তারা দোয়া করছে। কিছু মানুষ আবার কোরআনের আয়াত পড়ছে, যেন এই শান্ত সময়কে তারা কোনো মূল্যবান রত্নের মতো ধরে রাখতে চায়। আর শহরের অন্য প্রান্তে কেউ কেউ গভীর নিদ্রায় ডুবে আছে, এমন ঘুম যা কোনো চিন্তাভাবনার ছেদ পড়ে না। আবার অনেক ঘরে স্বামী স্ত্রী হয়তো নিজেদের ভালোবাসায় মত। সময়ের হিসাব ছাড়িয়ে তারা একে অপরের অস্তিত্বে হারিয়ে আছে। রাস্তা প্রায় নির্জীব, জনমানবহীন। সব গাড়ি থেমে আছে। কেবল মাঝে মাঝে প্রায় 20 থেকে 30 মিনিট পরপর একটা কিংবা দুইটা গাড়ি নীরবে শহরের বুক চিরে চলে যায়। আর সাথে সাথে তার আলো এক পলকের জন্য ঝলকে ওঠে ল্যাম্পপোস্টের মাঝে। ল্যাম্পপোস্টগুলো নিঃশব্দ পাহারাদারের মতো রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে। তাদের হলুদাভা আলো যেন রাতের আধারকে গিলে খেয়ে শহরটাকে সোনালি এক ছায়ায় মুড়ে রেখেছে।
এই আলোয় শহরটা কেমন যেন রূপকথার মতো লাগছে, এক রহস্যে মোড়া, স্বপ্নের মতো সৌন্দর্য মাখানো। পথে ঘুরে বেড়ানো ছন্নছাড়া কুকুরগুলো এখন চুপচাপ হয়ে গেছে, তারাও ক্লান্ত। রাতভর হেঁটে ডেকে এখন রাস্তার একপাশে শুয়ে ঘাপটি মেরে বিশ্রাম নিচ্ছে। চারিদিকে শুধু হালকা ঠান্ডা বাতাস বইছে, যা রাতের এই শেষ প্রহরকে আর করে তুলেছে আরও বেশি নরম, আরও বেশি শীতল, আর এক ধরনের হৃদয় ছোঁয়া অনুভূতি এনে দিচ্ছে। এই সময়টা যেন এক অদ্ভুত আবেশে ঘেরা, নীরবতা, ভাব, গম্ভীরতা আর এক গভীর আর্ত অনুভূতির মুহূর্ত। মনে হচ্ছে এই রাত কেবল শান্তির কথা বলে, গভীর চিন্তার কথা বলে, আর বলে প্রত্যেক হৃদয়ে লুকিয়ে থাকা প্রার্থনার কথা। নিশুতি রাতের আধারে ঘেরা শহরের সবচেয়ে অভিজাত রেস্টুরেন্ট রোজ ব্ল্যাক ঝা চকচকে এই জায়গাটা আজ ভিন্ন এক রূপ নিয়েছে। লাল গালিচা, বিলাসবহুল ঝাড়বাতি, দামি ওয়াইন আর মখমলের সোফায় মোড়া ভিআইপি লাউঞ্জটি আজ রাতে ভাড়া করে নিয়েছে একদল কুখ্যাত অপরাধী, যাদের এক ডাকে শহরের আন্ডারওয়ার্ল্ড কাঁপে। তারা হেসে কথা বলছে, গ্লাসে ঝলমলে ওয়াইন ঝুলছে, ঠোঁটে খেলছে বিজয়ের চেনা চিহ্ন, শয়তানি হাসি। কেউ সিগারেট ধরাচ্ছে, কেউ চিয়ার্স করতে উদ্যত। আলোচনার বিষয়বস্তু একটাই, কাইরান চৌধুরী, শহরের সবচাইতে ভয়ানক নাম, এক সময়ের আতঙ্ক, যার ছায়ায় শহরের সবচেয়ে ভয়াল দাগগুলো আঁকা ছিল। হঠাৎ একজনে ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে ওঠে। কাইরান চৌধুরী। আরেকজন সিগারেটের ধোঁয়া ছেড়ে হেসে উঠে বলে, ভয়াল দার্নব, ভয়ের দিন শেষ, এবার আমাদের শাসন শুরু। তারা গ্লাস তুলতে যাচ্ছে বিজয়ের শুভ মুহূর্তে। ঠিক তখনই ধরাম করে এক বিকট শব্দে দরজাটা উড়ে পড়ে দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। আলো আধারিতে দাঁড়িয়ে থাকা এক ছায়ামূর্তি ধীরে ধীরে সামনে আসে, কালো শার্টে ছোপ ছোপ রক্ত, হাতার সিঁদুর গোটানো, চোখে প্রচণ্ড শীতলতা আর ঠোঁটে এক হালকা ভয়ানক বাঁকা হাসি। কাইরান চৌধুরী, তার চোখ যেন কোনো মানুষের নয়, এক ভয়ানক শিকারীর। তার উপস্থিতি মানেই মৃত্যু পরিসন্নিকটে আগমন। তার ঠান্ডা গলায় ভেসে আসে একটি মাত্র প্রশ্ন, তোমাদের শাসন? ঘরের ভেতরের প্রতিটি মুখ থমকে যায়। সিগারেট হাতে থাকা ব্যক্তি কেঁপে ওঠে, বাকিরা দাঁড়িয়ে পড়ে, কিন্তু কারো সাহস নেই অস্ত্র তোলার। কাইরান চোখে এমন এক নিষ্ঠুর ভয় যা বুকের ভেতর কাঁপন ধরিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে টক করে একটা নিঃশব্দ স্নাইপার শট। প্রথম অপরাধীর মাথা চিরে রক্ত ছিটকে পড়ে টেবিল জুড়ে। রেস্টুরেন্টের অভিজাত পরিবেশ এক মুহূর্তেই রূপ নেয় মৃত্যুর মঞ্চে। কাইরান এগিয়ে আসে, রক্তমাখা টেবিল থেকে সিগারেট তুলে নিয়ে ঠোঁটে রাখে, এক টান দিয়ে বলে, ভয় পেয়ে গেলে? ভয় পেয়ে গেলে? আরে আমি তো এখনো শুরুই করিনি। তার ধোয়ার ভেতর লুকিয়ে থাকে রক্তের আভাস। সে সামনে এগোয় ধীরে ধীরে, প্রতিটি পদক্ষেপ যেন সময়ের ঘড়িতে বাঁচতে থাকা মৃত্যুর ঘণ্টা। এখানে বসে বসে শহর শাসনের স্বপ্ন দেখছিলে, বউ জায়গায় এসছ, শাসক একটাই, আমি। সে কোমর থেকে পিস্তল বের করে একজনের হাঁটুতে সজোরে গুলি চালায়। লোকটা মাটিতে পড়ে, যন্ত্রণায় ছটফট করতে করতে চিৎকার করে, না প্লিজ, আমি আর কিছু করবো না। কাইরান মাথা একটিও নাড়িয়ে বরফ শীতল কণ্ঠে বলে, চলে যাচ্ছে কোথায়? খেলা তো এখনো শুরু। তারপর সে ব্যাগ থেকে বের করে হাতুড়ি। হঠাৎ এক ব্যক্তির পায়ে সজোরে বাড়ি মারে। সে আর্তনাদ করে ওঠে, কিন্তু কাইরান থামে না। এবার সারাশি তুলে নিয়ে তার নখ একে একে তুলে নেয়। ব্যক্তির শরীর নিস্তেজ হয়ে আসে। কাইরান তবুও থামে না। এরপর নিজের পিস্তল দিয়ে ঠান্ডা মাথায় দুজনের মাথায় একে একে গুলি চালায়। টাক টাক মুহূর্তেই ঘরটা রক্তে রঞ্জরিত হয়। কাইরান এবার উঠে দাঁড়ায়। তার সামনে এখনো দুজন কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে। সে ধীরে ধীরে হাঁটিয়ে তাদের দিকে। এখন থেকে শহরে কারো নাম শুনলে আতঙ্ক জাগবে, সেটা আমার। ভয়াল দানব কাইরান চৌধুরী। সে তাদের রক্ত ঝরায়, নিখুঁত নীরব নিস্তব্ধ এক রক্তাক্ত খেলা। সব শেষে সে টেবিলের উপর উঠে যায়, নিজের লাইটারটা বের করে জ্বালায়। আগুনের শিখা তার মুখে রক্তের ছায়া ফেলে, তারপর বলে, এখন থেকে আমার অনুমতি ছাড়া কেউ রাজা হতে চাইলে তাকে এমনই রক্তের দর্পণ উপহার দেব। সে লাইটারটা ছুড়ে দেয় মেঝেতে। এক মুহূর্তে পুরো রেস্টুরেন্টে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ধীরে ধীরে গিলে খেতে শুরু করে রক্ত, মৃতদেহ আর বিলাসবহুল আসবাব।
কায়রান ধীরে ধীরে বেরিয়ে আসে। পেছনে চোখ মেলে তাকায় একটা অগ্নিগর্ভ ভবন, আগুনে ঝলসে যাওয়া শরীর আর ধোঁয়ায় ঢেকে যাওয়া রাতের আকাশ। তার ঠোঁটে ততক্ষণে জমে থাকা একটা অদ্ভুত তৃপ্তির হাসি। আহা, আজকে রাতটা দারুণ রক্তিম হলো। সকাল 6:30। ঢাকার সবচেয়ে সুরক্ষিত এবং প্রভাবশালী এলাকা মিন্টু রোড। সেখানে বিশাল এক চৌকস বাংলো, যেখানে অবস্থান করছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ চৌধুরী। ভোরবেলা যখন শহর এখনও পুরোপুরি জেগে ওঠেনি, তখনই এই বাড়ির অভ্যন্তরীণ কনফারেন্স কক্ষে বসেছে এক চরম গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দু একটি রহস্যময় এবং কৌশলী হত্যাকাণ্ড। ফারহানা খান, দুর্ধর্ষ প্রখর বুদ্ধিমত্তার অধিকারী এই গোয়েন্দা কর্মকর্তার মুখে চিন্তার ছাপ। সে ভোর 6টার কিছু আগে মন্ত্রীর বাসায় এসেছেন। কালো জ্যাকেট, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, হাতে কেস ফাইল, সেই পরিচিত দৃঢ়চেতা ভঙ্গিমা। তার কণ্ঠে উদ্বেগের সঙ্গে মিশে আছে একরাশ হতাশা। স্যার, কেসটা খুবই জটিল। আততায়ীর কোনো ভুল নেই, নিখুঁতভাবে প্ল্যান করেছে সে। কোনো ক্লু রেখে যায়নি, যেন জানতো আমরা কিভাবে তদন্ত করব। আসিফ চৌধুরী 50 গম্ভীর চেহারার মানুষ, যার চোখে অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। তিনি চেয়ার থেকে একটু সামনের দিকে ঝুঁকে বলেন, বুঝতে পারছি। বুঝতে পারছি। বিষয়টা মোটেও সাধারণ নয়। এই ধরনের নিখুঁত এক্সকিউশন অভ্যন্তরীণ কোনো সংযোগ ছাড়া সম্ভব নয়। তুমি কি মনে করো? ফারহানা খান উত্তর দিতে যাচ্ছিল, ঠিক তখনই টেবিলের উপর রাখা তার ফোনটা একদম অপ্রত্যাশিতভাবে বেজে ওঠে। এক মুহূর্তের বিরক্তি ছড়িয়ে পড়ে তার মুখে। তিনি ফোনটা হাতে তুলে স্ক্রিনের দিকে তাকান, কিন্তু পর মুহূর্তেই তার চোখ স্থির হয়ে আসে। নাম্বারটা দেখে তার অভিব্যক্তি পাল্টে যায়। আরেকটা গুরুতর কেস সে বুঝতে পারে। স্যার, 1 মিনিট দিচ্ছেন? আসিফ চৌধুরী একটু হাসি মুখে মাথা নেড়ে বললেন, অবশ্যই, কথা বলো। ফারহানা খান কিছুটা আড়ালে গিয়ে ফোন কানে লাগান। অন্য প্রান্ত থেকে জরুরি কণ্ঠস্বর ভেসে আসে, ম্যাম, রোজ ব্ল্যাক রেস্টুরেন্টে আগুন লেগেছে, পুরো লাউঞ্জ পুড়ে যাচ্ছে, কয়েকটি লাশ পাওয়া গেছে, ব্যাপক নৃশংসতা। এই কথা শুনিয়ে মুহূর্তেই ফারহানা খান রীতিমতো বিমর্ষ হয়ে পড়েন। মনে মনে ভাবেন, রোজ ব্ল্যাক শহরের সবচেয়ে অভিজাত রেস্টুরেন্ট, আর এখন আগুন, লাশ, নৃশংসতা, একটার পর একটা আগুনের খেলা কারা করছে? এটা কি উদ্দেশ্যে? তিনি গভীরভাবে শ্বাস নিয়ে আবার মন্ত্রীর সামনে এসে দাঁড়ান। স্যার, আমাকে এখনই যেতে হবে, খুবই এমার্জেন্সি। পরের বার আপনার সঙ্গে ডিটেলসে মিট করব। আসিফ চৌধুরী চিন্তিত মুখে তাকিয়ে থাকেন তার দিকে। কোনো সমস্যা? ফারহানা খান হালকা হাসি দিয়ে মাথা নেড়ে বলেন, না স্যার, শুধু দায়িত্ব। আসিফ চৌধুরী ধীর কণ্ঠে বলেন, তাহলে যাও, সাবধানে থেকো। ফারহানা খান মৃদু মাথা নেড়ে সম্মতি জানান, তারপর দ্রুত পা ফেলে বেরিয়ে যান ঘর থেকে। তার পায়ের শব্দ যেন প্রতিধ্বনিত হয় বাড়ির নীরব করিডোর জুড়ে। চোখে মুখে দৃঢ়তা, গন্তব্যে অটল। রোজ ব্ল্যাক আজকের সকালটা তার অন্য দিনের মতো রইল না। আজ শুরু হতে যাচ্ছে এক ভয়াবহ অধ্যায়ের আরেকটি পাতা। ফারহানা খান নিজের কাজ শেষ করে ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে আসেন। ডান হাতে ধরা একটা ছোট্ট হ্যান্ডব্যাগ আর বাঁ হাতে ফোন, ফাইল, তদন্ত, অপরাধী, এই সব কিছুর মাঝেই তার মন ডুবেছিল। হেঁটে চলছেন করিডোর ধরে, ফোনে হালকা কিছু মেসেজ টাইপ করছেন। ঠিক তখনই হঠাৎ সামনে থেকে আসা একটি শরীরের সঙ্গে তার গাটা একদম ধাক্কা খেল। আচমকা হলেও ফারহানা খান নিজেকে সামলে নিলেন। তিনি তো আর সাধারণ কেউ নন, সিআইডি এর কঠিন প্রশিক্ষণ তার সত্তায় গাঁথা। কিন্তু তার ফোনটি হাত ফসকে নিচে পড়ে গেল, আর তার কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। চোখ রাগে জ্বলে উঠল। সে চোখ তুলতেই দেখতে পেল এক যুবক দাঁড়িয়ে আছে সামনে, চোখে ঘুম ঘুম ভাব, চুল এলোমেলো, মুখে বিরক্তির ছাপ। কে আপনি? ছেলেটির ভ্রু কুঁচকে প্রশ্ন। ফারহানা খান নিচু হয়ে ফোনটা তুলে নিতে নিতে ঠান্ডা গলায় বলেন, সিআইডি অফিসার। ছেলেটি এইবার আরেকটু কটাক্ষে সুরে বলল, তো সিআইডি অফিসারদের চোখ কোথায় থাকে? জলজ্যান্ত একটা মানুষকে দিনে দুপুরে ধাক্কা দিচ্ছেন, অথচ নাকে টকে দাঁড়িয়ে সন্ত্রাসীরা খুন করছে, আগুন দিচ্ছে, তাদের ধরতে পারছেন না? কথাগুলো ছিল বিষাক্ত তীরের মতো। ফারহানা খান এবার গম্ভীর মুখে তাকিয়ে থাকেন তার দিকে। ঠান্ডা অথচ তীক্ষ্ণ গলায় বলেন, এই ছেলে
বড়দের সঙ্গে কথা বলার এটাই কি তোমার শেখা শিষ্টাচার? অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্যে তুমি যেমন দায়ী, আমিও ততটাই। কথা না বুঝে টানা বকে যাচ্ছ, তর্ক করছো মুখের ওপর। নিজেকে কি ভাবো? ছেলেটি এবার চোখ ছোট করে কটাক্ষের হাসি দিয়ে বলল, আমার বাড়িতে এসে আমার সামনে দাঁড়িয়ে আমাকে নিয়ে কথা বলছেন, অপমান করছেন। বাহ! এই তীব্র বাক্য বিনিময়ের মধ্যে হঠাৎ করে করিডোরে এক গম্ভীর কণ্ঠেও প্রতিধ্বনিত হলো। কাইরান, কি শুরু করেছো? ওনাকে ওইভাবে হ্যারাস করছো কেন? শটটি আসিফ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ধীর পায়ে এগিয়ে এসে ফারহানা খানের দিকে তাকিয়ে বলেন, মিসেস ফারহানা খান, আপনি যান, দেরি হয়ে যাচ্ছে আপনার। ফারহানা খান এবার আর কথা না বাড়িয়ে কাইরানের দিকে এক রাগী দৃষ্টিতে তাকিয়ে বলেন, অসভ্যতারও একটা সীমা থাকা উচিত, বাহাদুর ছেলে একটা। এই কথা শুনে কিয়ান ঠোঁটে ঠান্ডা হাসি নিয়ে বলে উঠল, বাদর না, আমি ভয়াল দানব, কায়রান চৌধুরী। ফারহানা খান এক মুহূর্তের জন্য তাকালেন ছেলেটির দিকে। তীক্ষ্ণ দৃষ্টি, অথচ এক ধরনের ঘৃণা মিশ্রিত দুঃখ তার চোখে। সে আর সময় নষ্ট না করে ঘুরে দাঁড়ালেন। দ্রুত পদক্ষেপে তিনি বেরিয়ে গেলেন দরজার বাইরে। তার মনে তখন একটাই কথা, এই বেয়াদব ছেলেটা সময় হলে ঠিকই চিনবে তাকে, আজ না হোক কাল। আর তার বিদায় দৃশ্যের মুহূর্তেই আবার শুরু হলো মন্ত্রীর সঙ্গে ছেলের আরেক দফা বাক বিতণ্ডা। তুই মানুষ কবে হবে কাইরান? আসিফ চৌধুরীর মুখে একরাশ ক্লান্তি। কাইরান এবার ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে বিরক্তি ভঙ্গিতে বলল, আমি তো মানুষ নই, আমি তো ভয়াল দানব কায়রান চৌধুরী। এটা বারবার মনে করানোটা আমার ভালো লাগে না। চল এক কাজ করি, এই কথাটা একটা কাগজে লিখে তোমার মাথায় মেরে দে, যাতে আর বলতে না হয়। এই বলে সে পেছন ঘুরে হাঁটতে শুরু করলো, কিন্তু তখনই আসিফ চৌধুরী আবার জিজ্ঞেস করলেন, সমস্যা কি তোমার? মিসেস ফারহানা খানের সঙ্গে ঝগড়া করছিলে কেন? কাইরান এবার মুখ বাঁকিয়ে এক ধরনের তাচ্ছিল্য নিয়ে বলল, সমস্যা হয় সিআইটি মহিলা, তার চোখে মনে হয় তার চোখ মনে হয় আলমারিতে রেখে এসছেন। মেয়ে বলে ছেড়ে দিলাম, তো তাতে কোনো লাশ বানিয়ে ফেলে দিতাম। আমার গাটা পর্যন্ত অপবিত্র হয়ে গেছে ওর ছোঁয়ায়। যাই, শাওন নিয়ে আসে। আর এক মুহূর্ত দেরি না করে সে সোজা সিঁড়ি দিয়ে উপরের দিকে চলে গেল। পেছনে দাঁড়িয়ে থাকা আসিফ চৌধুরী তার ছেলের চলে যাওয়া পেছন থেকে চেয়ে থেকে এক দীর্ঘশ্বাস ফেললেন। তার কণ্ঠে হতাশা মিশে গেল এক শীতল সত্যের স্বীকারোক্তিতে। এটা আমার ছেলে না, এটা জাতি মানবেও না। আমি একজন সৎ মন্ত্রী, আর সে ভয়াল দানব, একজন মাফিয়া। দুইজন দুই পৃথিবীর মানুষ। আমরা আফসোস একটাই, ছেলেটা মানুষ হলো না। করিডোর আবার নিস্তব্ধ হয়ে গেল। কেবল থেকে গেল হালকা এক বিষণ্ণতা আর একটা না বলা আক্ষেপ। সকালে সোনালি আলো যখন জানালার সাদা পর্দা ফাঁক করে আস্তে আস্তে রুমে ঢুকলো, তখন পুরো ঘরটা যেন এক নরম আলোয় ভরে উঠল। হালকা হাওয়ায় পর্দা দুলে উঠল। জানালার ফাঁক দিয়ে রোদের আলোর রেখাগুলো বিছানার চাদরে পড়তেই ঘরের নিস্তব্ধতা ভেঙে গেল নোভার ঘেউ ঘেউ শব্দে। নোভা টানা ঘেউ ঘেউ করে ডাকতে লাগলো, যেন প্রিয় মানুষের ঘুম ভাঙানোর দায়িত্বটুকু তাড়িয়ে। আরশিয়া ধীরে ধীরে চোখ খুলল। ক্লান্তিতে ভরা ঘুম চড়ানো চোখ দুটো প্রথমেই নোভার দিকে গেল। একটা হালকা হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। আরশিয়া বিছানায় উঠে বসল, ঘুম চোখে চুলগুলো সামনে নিয়ে আদুরে কণ্ঠে বলল, গুড মর্নিং নোভা। নোভাও যেন সেই কথার উত্তরে উত্তর দিতে চাইল। আরও একবার ঘেউ করে উঠল। আরশিয়া এবার বিছানা থেকে নেমে পা টিপে টিপে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আজকে আমাদের খুব তাড়াতাড়ি অফিসে যেতে হবে নোভা, অনেক কাজ জমে আছে, আর একটা বড় ডিলও ফাইনাল করতে হবে। তুই বসে এখানে একটু, আমি ফ্রেশ হয়ে আসছি, ঠিক আছে? নোভা তার দিকেই তাকিয়ে রইল বোবা ভাষায়। তবে চোখের চাহনি আর ঘেউ শব্দটা যেন বলেই দিল সে সব কিছু বোঝে। তার আরশিয়ার জন্য অপেক্ষা করতে কোনো ক্লান্তি নেই। প্রায় 10 মিনিট পর ওয়াশরুমের দরজা খুলে আরশিয়া বেরিয়ে এলো। ভেজা চুল থেকে হালকা গন্ধ ছড়াচ্ছে। আজকের দিনের জন্য আরশিয়া বেছে নিয়েছে একদম ফর্মাল অথচ গ্ল্যামারাস লুক। কালো রঙের স্কিন ফিটেড প্যান্টস আর টার্ক লনেক টপ তার দীর্ঘ ছিপছিপে গড়নের সঙ্গে যেন পুরোপুরি মিশে গেছে। উপরে বার্গান্ডির রঙের ক্লাসিক কাটের ব্লেজার যেন তার ব্যক্তিত্বকে আরও প্রখর করে তুলেছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে চুলগুলো হালকা করে আঁচড়িয়ে নিল। আরশিয়ার গড়ন ছিল চমৎকার।
উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, মডেলদের মতো ফিগার, লম্বা ঢেউ খেলানো কালো চুল আর সাদা ফর্সা মসৃণ ত্বক যেন কাচের মতো স্বচ্ছ। তার চোখ দুটো ছিল গভীর কালো, সেই চোখে ছিল তীক্ষ্ণতা, দৃঢ়তা এবং এক ধরনের রহস্যময়তা। সে সব সময় চুল খোলা রাখে, এটাও যেন তার স্টাইল স্টেটমেন্ট। চুল ঠিক করে নেয়ার পর বাম হাতে সে দামি ব্র্যান্ডের ঘড়ি পরিয়ে নিল, পায়ের জন্য বেছে নিল কালো হাই হিলস। প্রতিটি পদক্ষেপ যেন নিজের অস্তিত্ব জানান দেয় এমন কিছু। চোখে লাগালো ড্রাগ ট্রিনেড সানগ্লাস, যা তাকে আরও আত্মবিশ্বাসী, ঠান্ডা মাথার এবং দূর থেকে অনায়াসে ছুঁয়ে দেয়া এক ব্যতিক্রমী সৌন্দর্য হিসেবে উপস্থাপন করল। সবকিছু ঠিকঠাক করে নিয়ে আরশিয়া এবার নোভার দিকে এগিয়ে গেল, নিচু হয়ে কুকুরটির মাথায় আলতো করে হাত রেখে বলল, চল নিচে যাই, তাড়াতাড়ি নাস্তা করে নিস, আমার এখনই বের হতে হবে। আর তুই তো জানিস আজকে ডিলটা আমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট। নোভা যেন বুঝে গিয়েছে তার প্রিয় মানুষটির তাড়া আছে। সে সাথে সাথে ঘেউ ঘেউ করে উঠল। আরশিয়া হালকা হেসে নোভার মাথায় হাত বুলিয়ে আদর করে রুম থেকে বেরিয়ে এলো। তার পায়ের শব্দে সিঁড়ির ধাপে ধাপে কাঁপছিল যেন। আরশিয়ার নাম ছিল ধীরে ধীরে, কিন্তু চোখে মুখে তাড়াহুড়োর ছাপ স্পষ্ট। নিচে নেমেই চোখে পড়ল ডাইনিং টেবিলে একা বসে আরিশা নাস্তা করছেন। এটা দেখে আরশিয়ার কপালে ভাঁজ পড়ে গেল। কোনো কথা না বলে সে সোজা কিচেনে ঢুকে গেল। কিছুক্ষণ পর হাতে করে নোভার খাবার নিয়ে এলো এবং মেঝেতে সেট করে দিয়ে বলল,